আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের তৃতীয় ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারা 12 থেকে। 12 ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। গতদিন আমরা বিচারিক ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করেছিলাম। বিচারিক ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে নিয়োগ দেয় 11 ধারায়, আর মেট্রোপলিটন পর্যায়ে নিয়োগ দেয় হচ্ছে 18 ধারায়। আর আমরা পড়েছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেটা জেলা পর্যায়ে হোক বা মেট্রোপলিটন পর্যায়ে হোক, নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেই কত ধারা? 10 ধারা। তো এখন আরো এক প্রকার ম্যাজিস্ট্রেট আছে, সেটা হলো বিশেষ ম্যাজিস্ট্রেট। তো বিশেষ ম্যাজিস্ট্রেট কাকে বলে আমি আপনাদের যদি প্রথমে একটু এইভাবে বলি, যে যখন অন্য কোনো ব্যক্তির উপরে কোনো বিশেষ ক্ষমতা অর্পণ করা হয় তখন তাদেরকে বলে বিশেষ ম্যাজিস্ট্রেট। আপনারা অবগত থাকবেন যে বর্তমানে সেনাবাহিনীর অফিসারদের উপর কি ক্ষমতা দেওয়া হয়েছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। নর্মালি সেনাবাহিনীর অফিসাররা তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, তাদেরকে দেওয়া হয়েছে, সরকার দিয়েছে। তো এই যে যে তারা এখন কি ম্যাজিস্ট্রেট? বিশেষ ম্যাজিস্ট্রেট। এবং তাদেরকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এই 10 ধারায়। কত ধারায় বলেন? 10 ধারায়। এই যে একটু পড়ি দেখেন। সরি, 12 ধারায়। 12 ধারায়, জি 12 ধারায়, নট 10 ধারা, 12 ধারা, জি। তো প্রথমে দেখেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা একটু আন্ডারলাইন করবেন যে মহানগর এলাকার বাইরে, মহানগর এলাকার বাইরে গোল দিবেন সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। তাহলে মহানগর এলাকার বাইরে হতে হবে এবং যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, মানে এএসপি যাকে বলে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদমর্যাদার নিচের কোনো কর্মকর্তার উপর এমন ক্ষমতা অর্পণ করবে না। 12 উপধারা কত? 1 বলতেছে যে মহানগর এলাকার বাইরে, মানে এটা কোন পর্যায়ে? জেলা পর্যায়ে সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। এই ব্যক্তিগুলো হলো কারা? যারা বিসিএস প্রশাসনের অ্যাডমিন ক্যাডার না। বিসিএস প্রশাসনের অ্যাডমিন ক্যাডার তাদের তো তো এমনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে। যদি তাদের ছাড়া আরো কাউরে দরকার হয় নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়ার, তাহলে এই ক্ষমতাটা দিতে পারে এমন কোন ব্যক্তিকে যার পদমর্যাদা হবে সর্বনিম্ন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এর নিচের কাউরে দিতে পারবে না। যে ব্যক্তির উপর এমন ক্ষমতা অর্পণ করা হয় সে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। 12-2 তিনটে স্টার দিয়ে। তাহলে 12-1 বলতেছে যে সরকার আপনার মহানগর এলাকার বাইরে কাউকে ক্ষমতা দিতে পারে, তবে সে কি পদমর্যাদার নিচে হবে না? এএসপি পদমর্যাদার নিচে হবে না। এবং যাকে এই ক্ষমতা অর্পণ করা হবে তার নাম হবে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা কত? 12-2। তো আমাদের এই যে যে সেনাবাহিনীর যে অফিসাররা আছে এর নাকি মেট্রোপলিটন পর্যায়ে নাকি জেলা পর্যায়ে, যেমন গোপালগঞ্জে যাদেরকে দেওয়া হয়েছে, তাহলে জেলা পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর অফিসার, সরি মেট্রোপলিটন এলাকায় কিন্তু সেনাবাহিনীর অফিসারের উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারবে না ফৌজদারি কার্যবিধি অনুসারে। এটা দিতে হবে কোথায়? মানে মেট্রোপলিটন এলাকার বাইরে। জি, মেট্রোপলিটন এলাকায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাদা। আমরা 10-এর সাথে কি পড়ছি? 10-এর সাথে কি বলছে? যে মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পুলিশ ক্ষমতা কমিশনার। প্রয়োগ করতে পারে কে? পুলিশ কমিশনার। কততে বলছে? 10-এর 7। তো দেখেন, তাহলে 12-1 এবং 12-2 যে ম্যাজিস্ট্রেটের কথা বললো তারা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট? বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং যার উপরে ক্ষমতা অর্পণ করা হবে সে কি পদমর্যাদার নিচে হবে না? এতটুকু মনে রাখবেন, জি। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে এইভাবে যে বিশেষ ম্যাজিস্ট্রেট আছে কত ধারায়? 12 ধারায়। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় কোন এলাকায়? মহানগর এলাকার বাইরে। কে নিয়োগ দেয়? সরকার। কি পদমর্যাদার নিচে নয়? এসপি পদমর্যাদার। এইগুলা মনে, এইগুলাই, এর বাইরে আসবে না। সাবসেকশন 1-2 আমরা আমাদের পরীক্ষায় দেই, কিন্তু আসল পরীক্ষা এগুলো আসবে না, বাট আমাদের এখানে জানতে হবে। দেখেন,
বিশেষ ম্যাজিস্ট্রেটে আমরা চলে আসি। বিশেষ ম্যাজিস্ট্রেট 12-3 ধারা অনুসারে গোল দিবেন সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে গোল দিবেন মেট্রোপলিটন এলাকার বাইরে। আমি আপনাদের একটা তথ্য দিই, সেটা হলো ফৌজদারি কার্যবিধিতে যে জায়গায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিধান আছে সেই জায়গায় সরকার পরামর্শ করে কার সাথে? হাইকোর্ট বিভাগের সাথে। আর যে জায়গায় শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে সেই জায়গার হাইকোর্টের সাথে পরামর্শ করার দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে 12-3 ধারা অনুসারে সরকার পরামর্শ করবে কার সাথে? হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে গোল দিবেন মেট্রোপলিটন এলাকার কি বাইরে। এটাও মেট্রোপলিটন এলাকার বাইরে। যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর, আন্ডারলাইন করেন, প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা প্রদান করতে পারে। এই যে যে কোনো ম্যাজিস্ট্রেট, এই যে কোনো ম্যাজিস্ট্রেটটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। কে বলেন? বিচারিক ম্যাজিস্ট্রেট। অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেটের উপরই বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতেছে। কখন? মেট্রোপলিটন এলাকার বাইরে। এবং 12-3 অধীন এমন নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। তো এখানে আর বিশেষ বিচারিক ম্যাজিস্ট্রেট বলতেছে না, জায়গা কি বলতেছে? বিশেষ ম্যাজিস্ট্রেট। এখন আপনার কাছে মনে হতে পারে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের উপরই আবার বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার কাজ কি? মনে হতে পারে না যে উনি তো বিচারিক ম্যাজিস্ট্রেটই আছে, তাহলে আবার বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার কাজ কি? কাজ আছে। কাজ আছে কিভাবে শুনেন। ধরেন একটা জেলায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে একজন, কিন্তু অন্যান্য যে ম্যাজিস্ট্রেট আছে তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না, তারা ধরেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কিন্তু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ওই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপরও কি করতে পারে? অর্পণ করতে পারে। মানে তাদের বিশেষ ক্ষমতা দিল যে যদিও আপনারা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটেরও ক্ষমতা কি করবেন? প্রয়োগ করবেন। বুঝছেন? আবার এরকমও হতে পারে যে কোনো এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, তো তখন তার উপর অর্পণ করবে কি ক্ষমতা? এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তাহলে এটা বোঝা যাচ্ছে যে 12-1 এবং 12-2 যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা কোথায়? মেট্রোপলিটন এলাকার বাইরে। আর এই যে 12-3 আর 12-4 যে বিশেষ ম্যাজিস্ট্রেট করতেছি, এটাও কোথায়? মেট্রোপলিটন এলাকার বাইরে। বাট ওটা ছিল হলো 12-1 আর 12-2 ছিল বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর এটা হচ্ছে কি? বিশেষ ম্যাজিস্ট্রেট। বুঝেছেন? জি। এখন দেখেন বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেহেতু মেট্রোপলিটন নাম আছে তাহলে এটা ইনি কোথায়? বোঝা যাচ্ছে কি আগের দুইটা পড়ছি আমরা মেট্রোপলিটন এলাকার বাইরে। 12-5 ধারা অনুসারে আবার সেই সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, যেহেতু হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করতেছে মানে কি বলেন তো, কিসের গন্ধ পাচ্ছি? বিচারিক ম্যাজিস্ট্রেটের ব্যাপার আর কি। বল দেবেন মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর প্রদান করতে পারে। আচ্ছা, কথা যে বেঁধে বেঁধে আসতেছে এটাকে সবাই শুনেন নাকি তানভীর আলম খানের একার? স্পষ্ট শুনতেছি স্যার। আচ্ছা তানভীর আলম খান, তাইলে আপনি ধরা পড়তেন, আপনার সমস্যা। জি। ওকে, শুনেন তাহলে। এই যে যে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা কোন এলাকায়? মেট্রোপলিটন এলাকায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর সরকার, আমরা জানি যে মেট্রোপলিটন এলাকায় দুই ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট থাকে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনার সাথে তো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, আর একটা আছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো যখন মহানগর এলাকায় ওই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর সরকার যে কোনো বিশেষ কারণে যদি বিশেষ কোনো ক্ষমতা দেয়, তো তখন 12-5 অধীন এমন ভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। এটা কত? 12-6। তাহলে একটা জিনিস দেখেন, আমরা যদি 12 ধারাকে ব্যবস্থিত করি, 12 ধারাকে ব্যাখ্যা করি, 12 ধারার টাইটেল হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট, কিন্তু এই বিশেষ ম্যাজিস্ট্রেটের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছে, আবার কি
বিচারিক ম্যাজিস্ট্রেটও আছে। তো তন্মধ্যে 12 ধারার মধ্যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে 12-1 আর 12-2। কোথায়? মহানগর এলাকার বাইরে। 12-3 12-4 বলছে বিশেষ ম্যাজিস্ট্রেট। বিশেষ ম্যাজিস্ট্রেট নাম বিশেষ ম্যাজিস্ট্রেট হলেও ইনার ফাংশন কি রিলেটেড? বিচারিক। ইনি কোন এলাকায়? মহানগর এলাকার বাইরে। 12-5 আর 12-6 আছে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ইনি কি মহানগর এলাকায়। ইনিও কোন ধরনের বলেন তো? বিচারিক, মানে ওনার উপর আলাদা বিচারিক ক্ষমতা অর্পণ করেন। জি, তো একটু জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্য হতে যে কোনো একজনকে সরকার জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে থাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, তাহলে এই যে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে যে কোনো একজনকে সরকার জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে থাকে, এটা তো আমরা আগে থেকে জানি। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে হেড তাকে কি বলে? তো এই যে যে জেলা ম্যাজিস্ট্রেট, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও হেড। আর যদি কোনো বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে থাকে, তারও হেড কে? ওই জেলা ম্যাজিস্ট্রেটই। বুঝতে পারছেন? তার মানে এই যে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যা আছে, তাহলে ইন্ডা যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে, ইন্ডা কার অধীনস্থ? জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। আবার যারা এক্স অফিসিও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, মানে ওই যে সহকারী কমিশনার, ইউএনও, এরাও কার অধীনস্থ? জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। জি, হাবিবুর রহমান সাহেব বলেন। স্যার 12-5 যেটা বলছে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হুম। এক্ষেত্রে তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাওয়ারই দিচ্ছে, তাহলে এখানে মানে দেওয়ার প্রয়োজনটা কি, বা এটা কিরকম জিনিসটা বুঝতেছি না স্যার। ওনাকে কি এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো পাওয়ার দিচ্ছে নাকি? ধন্যবাদ। দিতে পারে, মানে যে ক্ষমতাটা উনি, উনার যা, ওই যে আপনি যেভাবে বললেন, ধরেন ওই এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সরকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে, তো তখন ওনার নাম হবে কি? বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অথবা কিছু ক্ষেত্রে অন্য কোনো ক্ষমতাও দিতে পারে। বিচারিক ম্যাজিস্ট্রেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর আপনি আপাত দৃষ্টিতে এটা মনে রাখেন যে বিচারিক ম্যাজিস্ট্রেটের যে ফাংশন সেটা ছাড়া যদি অন্য কোনো দায়িত্ব তাকে দিয়ে পালন করাইতে চায়, তখন সরকার তাকে বিশেষ ক্ষমতা যদি দেয়, সেটাকে কি বললো? বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জি, দিতে পারে, অনেক কিছুই দিতে পারে। আশা করি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একজন প্রশ্ন করতে, স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট কয় প্রকার? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো প্রকার নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটই। তিনি প্রথম শ্রেণীরও না, না দ্বিতীয় শ্রেণীরও না, তৃতীয় শ্রেণীরও না। ওই জেলা ম্যাজিস্ট্রেটও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আবার যে সহকারী কমিশনার সেও কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। জি। তারপরে দেখেন, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। এটা গতদিন পড়ছিলাম, কততে? 10-7। তারপরে দেখেন, 10 এবং 12 ধারায় নিয়োগকৃত সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই যে আন্ডারলাইন করেন, জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক বা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক, তারা অধীনস্থ কার? জেলা ম্যাজিস্ট্রেটের। অর্থাৎ প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে কি? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট জানেন তো? জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিসি যিনি, তিনি যখন ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়িত্ব পালন করেন, তখন ওনার নাম হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিসি যিনি, তিনি যখন দেওয়ানি কার্যবিধি অনুসারে জমি জমা রিলেটেড দায়িত্ব পালন করেন, তখন ওনার নাম ডিস্ট্রিক্ট কালেক্টর। আর ডিসি যখন জেলা প্রশাসনের কাজ করে থাকেন, তখন ওনার নাম ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। জি। তো তো এ কারণে সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ, এবং প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, এই ফোন সাইলেন্ট করেন, সবাই ফোন সাইলেন্ট করেন, এত বাজে কেন? সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। সমস্ত যে বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, তারা কার অধীন? তাতে সে প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক, অথবা বিশেষ ম্যাজিস্ট্রেট হোক না কেন, বিচারিক ম্যাজিস্ট্রেট হইলেই তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। সমস্ত মহানগর ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীন। আবার সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট দায়রা জজের অধীন। আবার
যত ম্যাজিস্ট্রেট আছে, মানে বিচারিক ম্যাজিস্ট্রেট, তারা আবার কার অধীন? চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ। আবার সমস্ত মহানগর ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজের অধীন। বলেন তো সমস্ত মহানগর দায়রা জজ কার অধীন? হাইকোর্ট বিভাগের অধীন। হাইকোর্ট বিভাগ কার অধীন? আপিল বিভাগের অধীন। জি, আপিল বিভাগ কার অধীন? এক জায়গায় তো শেষ হইতে হবে। স্বাধীন স্যার। আচ্ছা, তাহলে আমরা বিগত বছরের প্রশ্নে আসি। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে কি বলেন তো? জেলা ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন। সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো একটি ক্ষমতা মহানগর এলাকায় ড্যাশের উপর ন্যস্ত করতে পারে। কার উপর? পুলিশ কমিশনের উপর। 3টে স্টার দেন। ধারা কত? 10-7। 6 নাম্বার প্রশ্নটা দেখেন। সরকার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে কোন এলাকায় ভাই? বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাইরে। আমরা ফৌজদারি আদালত সমূহের ক্ষমতা এখানে চলে আসি। পাওয়ার্স অফ ক্রিমিনাল কোর্টস, বিচারিক ক্ষমতা, ট্রায়াল পাওয়ার। এটা পড়ার আগে দেখি শামীম সাহেব বলেন যে আমাদের ফৌজদারি কার্যবিধির 5 ধারায় কি আছে, 5-এর 1-এ কি আছে, আর 5-এর 2-এ কি আছে বলেন। বিচার হবে ফৌজদারি বিচার তদন্ত এবং অনুসন্ধান, এগুলো ফৌজদারি হবে। আর পাঁচের মধ্যে হলো আপনার যদি আপনার বিশেষ আইনে যদি বলা থাকে যে ফৌজদারি কার্যবিধি হবে বিচার হবে, আর সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুসরণ হবে। আমাদের এই ফৌজদারি বিচার হবে বিশেষ আইনে যদি বলা না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসরণ হবে। আমাদের বিশেষ আইনে যদি বলা থাকে যে বিশেষ আইন অনুযায়ী আপনার তদন্ত বিচারিক অনুসন্ধান হয়, তো সেক্ষেত্রে বিশেষ আইন অনুযায়ী অনুসন্ধান হবে। সাউন্ড ভলিউম বাড়ানো দরকার, সাউন্ড কম। কিসের সাউন্ড কম? এই যে অন্যরা বলতেছে যে সেটা। জি জি, আচ্ছা, আপ- আপনারটা ওইটা ঠিক আপনাদের আছে। শোনার দরকার নাই, আমার কথা শুনলে হবে। আপনারা আমার কথা শুনেন। জি স্যার। আর ওইটা শুনতে শুনতে ওইটা শোনারও ব্যবস্থা আছে। আচ্ছা, কোরবানি, সমস্যা নেই। দেখেন, তখন এক একজনের মাইক্রোফোন দিতে হবে আর কি আমার। আচ্ছা, তো শুনেন আমি একটু বলি। সেটা হলো, আমরা যখন গতদিন 5 ধারা পড়ছিলাম, 5 ধারা প্রথম ক্লাসে পড়ছিলাম অ্যাপ্লিকেশন অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা। আমরা জানি ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, আর দণ্ডবিধি হচ্ছে মূল আইন। তো দণ্ডবিধিতে আছে শাস্তি, কিন্তু এই শাস্তি মামলা কিভাবে করতে হবে এটা বলা আছে কোথায়? ফৌজদারিতে। মামলা কিভাবে করবে, কিভাবে বিচার হবে, এই সব কিছু বলা আছে ফৌজদারি কার্যবিধিতে। আপনি যদি দণ্ডবিধিতে খুঁজেন, দেখবেন যে খুনের সংজ্ঞা আছে, খুনের শাস্তি আছে। চুরির সংজ্ঞা আছে, চুরির শাস্তি আছে। কিন্তু চুরির মামলা কোথায় করবেন, কোর্টে করবেন নাকি থানায় করবেন, কিভাবে বিচার হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে রায় হবে, এগুলা কিন্তু দণ্ডবিধিতে নাই। তো দণ্ডবিধির মামলা তাহলে কিভাবে করতে হবে, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে ফৌজদারি কার্যবিধি। এজন্য আমাদের আহ ফৌজদারি কার্যবিধির 5-এর উপধারা 1-এ বলা আছে যে দণ্ডবিধির অধীন তদন্ত, অনুসন্ধান এবং বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। এটা বলছে কত ধারায়? 5-এর 1। আচ্ছা, এখন 5-এর 1-এর সাথে সম্পর্ক আছে 28 ধারায়। কত ধারা? 28 ধারায় বলতেছে যে ফৌজদারি, এই যে যে ফৌজদারি কার্যবিধি তো প্রযোজ্য হলো, কিন্তু কোন কোন ফৌজদারি আদালত এই দণ্ডবিধির অধীন অপরাধের বিচার করবে, এটা বলছে 28 ধারায়। কত ধারায়? 28 ধারায়। মানে কি ম্যাজিস্ট্রেট আদালত করবে, নাকি হাইকোর্ট করবে, নাকি দায়রা জজ করবে, এই কোন কোন আদালত দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার করবে, এটা বলেছে কত ধারায়? 28 ধারায়। তাহলে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, এটা বলছে 5-এর 1। আর প্রযোজ্য তো হলো, কিন্তু কোন কোন আদালত দণ্ডবিধির অধীন ওই সকল অপরাধের বিচার করবে, এটা বলছে কত? 28 ধারা। তো আগে 28 ধারাটা একটু পড়ি, এক এক করে সারাই দেখেন।
দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার পেনাল কোড, ধারা কত? 28। একটা চেয়ার নিয়ে আসেন, চেয়ারে নিয়ে এই জায়গায় বসেন, দেখেন ধারা 28। দণ্ডবিধির অধীন যে কোনো অপরাধের বিচার করা যেতে পারে হাইকোর্ট বিভাগ কর্তৃক, দায়রা আদালত কর্তৃক। দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার করার জন্য দ্বিতীয় তফসিলের গোল দিবেন অষ্টম কলামে যে সকল আদালতকে ক্ষমতা দিয়েছে সেই সকল আদালত কর্তৃক। তাহলে বিষয় খুব সোজা, আপনাদের একটু জটিল লাগতে পারে কিন্তু জিনিস সোজা, যে দণ্ডবিধির অধীন অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কত ধারা? 5-1। আর কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে? কত ধারা? 28 ধারা। কে কে পারে দেখেন? হাইকোর্ট করবে, দায়রা আদালত করবে, আর কে? দ্বিতীয় দ্বিতীয় তফসিলের তফসিলে অষ্টম কলাম। অষ্টম কলামে যাদের নাম আছে তাদের। ঠিক আছে? আচ্ছা, তো এখন বিশেষ আইন, আমরা জানি দণ্ডবিধি অপরাধ সংক্রান্ত একটা কি আইন? সাধারণ আইন। কিন্তু দণ্ডবিধি ছাড়া অপরাধ সংক্রান্ত আরো অনেক বিশেষ আইন আছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, পর্নোগ্রাফি আইন, এই সবগুলো অপরাধ সংক্রান্ত কি আইন? বিশেষ আইন। তাহলে বিশেষ আইনের অপরাধ সমূহের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কিনা? ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কিনা? 349 পেজ বের করেন, 349। বিশেষ আইনের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কিনা সেটা বলেছে 5-2-এ, আপনাদের মনে আছে কিনা? যদি বিশেষ আইনে বলা থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, যেরকম নারী শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এই সকল আইনে বলা আছে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। যদি বিশেষ আইনে নিষেধ থাকে যে না আমার ফৌজদারি কার্যবিধি লাগবে না, আমার নিজেরই তদন্ত অনুসন্ধান বিচার নিয়ে আলাদা বিধিবিধান আছে, যেরকম দুর্নীতি দমন কমিশন আইন, ঠিক আছে, তো দুর্নীতি দমন কমিশন বা দুদকের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিরে কি লাগে না। এছাড়া 5-2 আর একটা কথা বলেছিল যে আপনার যদি প্রযোজ্য হবে কি হবে না কিছুই বলা নাই, হবে কি হবে না কিছুই বলা নাই, সেই ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। এটা বললো কততে? 5-2-এ। তো এখন বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ধরেন প্রযোজ্য হলো, উদাহরণস্বরূপ বলি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, এটা বললো কততে? 5-2-এ, বা ওই প্রযোজ্য হলো। এখন নারী শিশু নির্যাতন দমন আইনে যে অপরাধগুলো আছে এগুলোর বিচার কে করবে? এগুলার বিচার কে করবে? এই বিচার কি ফৌজদারি আদালত করবে নাকি ওই আইনে আলাদা কোনো ট্রাইব্যুনালের কথা বলা আছে? তো এটা এই কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 29 ধারায়। কত ধারায় বলেন? 29 ধারায়। অর্থাৎ 29 ধারায় বলছে যে ওই বিশেষ আইনে যদি আলাদা কোনো ট্রাইব্যুনালের কথা বলা থাকে তাহলে সেই ট্রাইব্যুনাল করবে, আর ওই বিশেষ আইনে যদি আলাদা কোনো ট্রাইব্যুনালের কথা বলা না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুযায়ী বিচার হবে। উদাহরণস্বরূপ আপনারা যারা কোর্টে যান বা না গেলেও সমস্যা নাই, আমি বলি শুনেন, যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে এই আইনের অধীন সকল অপরাধের বিচার হবে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল কর্তৃক। ট্রাইব্যুনাল কর্তৃক তার মানে ওই আইনে আলাদা একটা ট্রাইব্যুনালের কথা বলা আছে। এজন্য নারী শিশু মামলার বিচারের ক্ষেত্রে দ্বিতীয় তফসিলের অষ্টম কলামের সহায়তা লাগবে কিনা বলেন? লাগবে না। কিন্তু যে আইনে আলাদা ট্রাইব্যুনালের কথা বলা নাই, উদাহরণস্বরূপ আমি বলি ধরেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আলাদা কোনো ট্রাইব্যুনালের কথা বলা নাই, যৌতুকের মামলা যৌতুক নিরোধক আইন আলাদা কোনো ট্রাইব্যুনালের কথা বলা নাই, তাহলে এই সকল মামলার বিচার কে করবে? এটা নির্ধারিত হবে কত অনুসারে? দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে। এবং এই কথাটাই বলতেছে কত ধারায়? 29 ধারায়। এই যে দেখেন, অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার আদার লস। অন্যান্য আইনের অধীন ফৌজদারি কার্যবিধি যে প্রযোজ্য হবে কত ধারা? 5-2। আর কোন কোন ফৌজদারি আদালত যে বিচার করবে সেটা কত? 29। দেখেন, অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের বিচার করার জন্য এমন আইনে কোন আদালতের উল্লেখ থাকলে এমন অপরাধ সমূহ উক্ত আদালত কর্তৃক বিচার হবে। আন্ডারলাইন করেন, এমন আইনে কোন আদালতের উল্লেখ থাকলে। এমন আইনে মানে কি? মানে ওই বিশেষ আইনে যদি আলাদা কোনো কিসের কথা থাকে, আদালতে উল্লেখ থাকে, তাহলে সেই আদালত কর্তৃক বিচার করা
হবে। উদাহরণ দেখেন, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের উল্লেখ আছে। সেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃক করা হবে। কেন করা হবে? কারণ ওই আইনে আলাদা করেই ট্রাইব্যুনালের কথা বলা আছে। তবে দেখেন পরেরটা দেখেন, তবে যে ক্ষেত্রে এরূপ আদালত উল্লেখ না থাকে, ধরেন বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য তো হলো, 5-2 বললো, কিন্তু বিশেষ আইনের অপরাধ কোন আদালত করবে সেটা বিশেষ আইনে বলা নাই। সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন তফসিল 2-এর 8ম কলামে প্রদর্শিত হয়েছে এমন আদালত করবেন। যেমন দেখেন, যেমন যৌতুক নিরোধ আইনের অধীন কোন অপরাধের বিচার করার জন্য কোনো পৃথক আদালত বা ট্রাইব্যুনালের উল্লেখ নেই। সেহেতু যৌতুক নিরোধ আইন যদিও একটা বিশেষ আইন এবং যৌতুক নিরোধক আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, 5-2 প্রযোজ্য, 5-2 বলতেছে যে যৌতুক নিরোধক আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, কিন্তু যৌতুক নিরোধক আইনের অপরাধের বিচার কোন আদালত করবে সেটা যৌতুক নিরোধক আইনে বলা নাই। তাহলে এক্ষেত্রে কোন আদালত করবে বলেন তো? ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলাম অনুযায়ী নির্ধারিত হবে, এবং এই কথাটা বলা আছে কত ধারায়? 29 ধারায়। দেখেন, সেহেতু ফৌজদারি আদালত উক্ত অপরাধের বিচার করবে। যেমন দেখেন, যৌতুক নিরোধক আইন 2018 এর 8 ধারায় বলা হয়েছে যে এ আইনের অধীন সংগঠিত অপরাধের তদন্ত, বিচার, আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর বিধানাবলী প্রযোজ্য হবে। আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা আলোচনা করুন, 3-4 মার্ক আসে। তো বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি যে প্রযোজ্য, তখন আমার আলোচনা করতে হবে 5-এর উপধারা কত? 5-এর উপধারা 2, আর সাথে আলোচনা করব কত ধারা? 29 ধারা। তাহলে আমি আবারও একটু বলি যে দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-এর উপধারা 1, আর দণ্ডবিধির অপরাধ কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে সেটা 28 ধারা। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-2, আর বিশেষ আইনের অধীন অপরাধের বিচার কোন কোন আদালত করবে সেটা বলেছে কত? 29 ধারা। কে বুঝেন নাই বলেন? বলেন। টেস্ট বেশি হবে, টেস্ট বেশি হবে। শুনেন, সলিমুল্লাহ যে পরীক্ষা যে প্রশ্ন করছেন যে তার 5-2 আর 29-এর সাথে আমি 5-1 আর 28 দ্বারাও লিখে ফেলেছি, কি হবে? কিছু হবে না, ভালো হবে। কিন্তু আপনার অন্য প্রশ্নে দেখা গেলে এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আপনি অন্য প্রশ্নের উত্তর লিখতে পারেন নাই, লিখতে পারবেন, সমস্যা নাই। আপনার মন যা চাই দেন দিয়ে একটা দেখেন। আচ্ছা, এখন আমরা পড়বো, দেখেন কিশোরের ক্ষেত্রে এখতিয়ার, বিবিআই। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ। কিশোরের ক্ষেত্রে এখতিয়ার, জুরিসডিকশন ইন দা কেস অফ জুভেনাইল, 29 খ ধারায়। 29 খ ধারায় প্রথমত এইভাবে প্রশ্ন আসতে পারে যে জুরিসডিকশন ইন দা কেস অফ জুভেনাইলস কত ধারায় আছে? 29 খ। আর ইংরেজিতে যদি হয় 29 বি। বিটা কিন্তু স্মল লেটারে না, বিটা কি ক্যাপিটাল লেটারে এবং কোনো ব্র্যাকেট ছাড়া। জি, ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর বলতে আন্ডারলাইন করবেন 15 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। এটা আর একটা প্রশ্ন, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে? কত বছরের কম? 15 বছরের কম। এই ধারায় 15 বছরের কম বয়স সে শিশু বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, আন্ডারলাইন করেন, যার বয়স আদালতে হাজির হওয়ার সময়
বা তাকে হাজির করার সময় 15 বছরের কম ছিল। একটু বুঝেন, এটা দারুণ একটা জিনিস, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। যার বয়স আদালতে হাজির হওয়ার সময় বা তাকে হাজির করার সময় 15 বছরের কম ছিল। একটু শুনেন, মনোযোগ দেন সবাই দয়া করে। আমাদের শিশু আইনে আছে, শিশু আইন 2018, সরি 2013, শিশু আইন 2013, ওই আইনে বলা আছে যে যেদিন অপরাধটা করছে সংগঠনের দিন তার বয়স যা ছিল সেটা কিশোরের বয়স ধরা হবে। ধরেন যেদিন সে হত্যাটা করছে সেই দিন তার বয়স ছিল 17 বছর, কিন্তু যদি যেদিন ধরা পড়ছে বা আদালতে যেদিন ধরা পড়ছে সেই দিন তার বয়স 18 বছরের বেশি হয়ে গেছে, হতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে ধরা হবে শিশু আইনের ক্ষেত্রে কোনটা বলেন তো? যেদিন অপরাধ করেছে সেই দিন বয়স কাউন্ট করা হবে। এটা হলো শিশু আইন 2013। কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির 29-এর খাতে বলতেছে যে এই জায়গায় শিশুর বয়স নির্ধারণে কোন দিনটা বিবেচনা করা হবে? যেদিন হাজির হওয়ার সময়, যেদিন সে আদালতে হাজির হয় অথবা যেদিন তাকে আদালতে হাজির করা হয় সেই দিন তার বয়স থাকতে হবে কত? 15 বছরের কম। তাহলেই 29-এর খ ধারাটা প্রযোজ্য হবে, নতুবা 29-এর খ ধারা প্রযোজ্য হবে না। তো বাস্তবে 29 খ ধারার এখন আর প্রয়োগ নাই, কিন্তু আইন থেকে বাতিল করে নাই, কারণ এখন শিশুদের মামলা হলেই চলে যাবে শিশু আইনে, শিশু আইনে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের পরীক্ষার জন্য এটা পড়তে হবে। তো তাহলে যদি বলে যে ফৌজদারি কার্যবিধির 29-এর খ ধারা অনুসারে শিশুর বয়স নির্ধারণ করা হবে কোন দিন থেকে? যেদিন অপরাধ সংঘটন করেছে সেদিন, নাকি কোর্টে হাজির করেছে যেদিন সেদিন? বুঝছেন মাহবুব সাহেব? বুঝেন নাই? বুঝছেন? 29-এর খবরে বলছে যে যেদিন কোর্টে হাজির করা হবে সেদিন হিসাব করা হবে। আমার এই যে ল্যাপটপ, এই ল্যাপটপ যখন এমনি চালাই, পাওয়ার কানেক্ট ছাড়া, যখন পাওয়ার ছাড়া আর কি, তখন এই ল্যাপটপ স্লো কাজ করে। মানে তখন মাঝে মাঝে রাগ হয় যে কমান্ড দিচ্ছি কিন্তু ঠিকঠাক মতো করতেছে না। কিন্তু যখন আবার এই চার্জার লাগাই দিই তখন আবার এর ফুল পাওয়ার চলে আসে। এখন আপনার চার্জার লাগবে, মানে আবার বললাম যে ধরেন আমাদের এখানে এই যে ছাদে বাচ্চারা খেলাধুলা করতেছে, এই জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একজন আর একজনের ধরেন নাকে ঘুষি দিতে, এক শিশু আর এক শিশুরে মারছে। তো এক্ষেত্রে যদি তার বিরুদ্ধে মামলা হয় তাহলে সে যে আসলে শিশু তার বয়সটা নির্ধারণ করা হবে কোন দিন থেকে? যেদিন আদালতে তাকে হাজির করেছে সেদিন, নাকি যেদিন ঘটনাটা সে ঘটাইছে সেদিন? ফৌজদারি কার্যবিধির 29-এর খতে কোনটা বলেন তো? যেদিন তাকে আদালতে হাজির করতে সেই দিন তার বয়স থাকতে হবে 15 বছরের কম। কিন্তু আমাদের শিশু আইন 2013 অনুসারে আহ বয়স, শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনটা গণ্য করা হবে? অপরাধ যেদিন সংগঠন করছে সেই দিন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার দুই আইনে দুই রকম, তাহলে প্রাধান্য পাবে কোনটা? প্রাধান্য পাবে বর্তমানে শিশু আইনে যা আছে তাই, কিন্তু আমার এই ফৌজদারি কার্যবিধির 29-এর খ আমার জেনে যেতে হবে, এই আর কি। বুঝছেন? আবার মাইন্ড করেন না যেন, মাইন্ড করা যাবে না। হ্যাঁ আজাদ হোসেন বলেন। স্যার এই বেয়ার অ্যাক্ট আছে আজকে আমার সামনে, স্যার বেয়ার অ্যাক্টে বলতেছে যে কি, যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ সংগঠন করে থাকে এবং তার আদালত উপস্থিত হওয়ার বা তাকে উপস্থিত করার এটা আমি জানি, তারিখে আপনার তার এই বয়স। যতটুকু পড়াইছে এটা নিয়ে প্রশ্ন আছে কিনা? না স্যার, ওটা নিয়ে প্রশ্ন নাই স্যার, এখানে তো আরেকটা বলা আছে এই জন্য বলছিলাম। এটা ওটা ওটা আসতেছি ভাই, ওটা এখনো পড়াই নাই, ওটুকু তো আসতেছি। আচ্ছা 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 স্যার, আপনি ঠিক আছে। প্রশ্নটা আমি পড়ানোর শেষে করেন, আমি পড়ানোর শেষে জিজ্ঞাসা করলে বলবেন যে স্যার প্রশ্ন নাই। আচ্ছা আমি পড়াই, তারপরে আপনার প্রশ্নটা নেই, দেখেন কথা বলবেন না। ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর অপরাধের ক্ষেত্রে গোল দিবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিচার করার এখতিয়ার দেওয়া হয়েছে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন, যে 29-এর খ ধারায় কিশোর অপরাধীদের বিচার করতে পারে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরে দেখেন, যে অপরাধের শাস্তি আন্ডারলাইন করেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস নয়, সেই সকল অপরাধ কোনো কিশোর করে থাকলে 29-এর খ ধারা অনুসারে উক্ত কিশোরের বিচার আন্ডারলাইন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট করতে পারে। এটার অর্থ কি? তাহলে আমরা আরো কিছু ইনফরমেশন পেলাম, সেটা হলো যে 29 খ মানে সকল অপরাধের বিচার করতে পারবে না। অপরাধটা হতে হবে এমন কোন অপরাধ যেটার শাস্তি মৃত্যুদণ্ডও না, যেটার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড না, তাহলেই বিচার করতে পারবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে 29 খ থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখেন। কিশোর অপরাধের বিচার প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধির কত দ্বারায়? 29 খ দ্বারায়। কিশোরের বয়স কত হতে হবে? অপরাধ মানে তার বয়স নির্ধারণ করা হবে কোন দিন থেকে? হাজির করা হয়। কোন ধরনের অপরাধ করলে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত। কে বিচার করতে পারবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো বিশেষ ম্যাজিস্ট্রেট। জি। এখন দেখেন অন্যদিকে শিশু আইন 2013 এর আন্ডারলাইন করেন 4 ধারা অনুসারে অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে। শিশু আইনে বলতেছে যে যার বয়স 18 বছরের কম সেই শিশু। কেউ আছেন এই জায়গায় 18 বছরের কম? আচ্ছা, সব বোতল হয়ে গেছেন, শিশু আর নাই। দেখেন অতঃপর দেখেন অতঃপর 20 ধারায় বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইন, আদালতের রায় বা আদেশে ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন এই আইনের উদ্দেশ্য পূরণ করবে গোল দিবেন অপরাধ সংগঠনের তারিখই হবে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আদালত হিসেবে গণ্য হবে। এখন আগে শিশু আদালত আলাদা ছিল, এখন যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকেই শিশু আদালতের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এমন ট্রাইব্যুনাল না থাকলে জেলা ও দায়রা জজ স্বীয় অধিক্ষেত্রে শিশু আদালত হিসেবে গণ্য হবে। যদি কোনো এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল না থাকে তাহলে শিশু আদালতের দায়িত্ব পালন করবেন কে? দায়রা জজ। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কর্তৃক সংগঠিত যে কোনো অপরাধের বিচার শিশু আদালত করবে। আজাদ সাহেব এবার বলেন কি প্রশ্ন আছে? স্যার, অন্য কোনো অপরাধ সংগঠন করে থাকে এবং তারা আদালতে উপস্থিত হওয়ার সময়, তাকে উপস্থিত করার সময় তারিখ 15 বছর, তার বয়স 15 বছরের নিচে হয়। হ্যাঁ এখানে স্যার অপরাধ সংগঠন করে এবং আদালতে উপস্থিত করার সময় দুইটা হ্যাঁ। একসাথে বুঝাইছে মনে হয়। না, দুইটা একসাথে বোঝায় নাই। দুইটা একসাথে বোঝায় নাই, আপনি ভালো করে পড়েন। এখানে জাস্ট বলছে হাজির হওয়ার সময়। আর আপনার বইতে যদি ইংলিশ ভার্সন থেকে থাকে ইংলিশ ভার্সনটা পড়েন। আচ্ছা এখানে দেখেন, আমি স্ক্রিনে ইংলিশ আনছি, দেখেন আমাদের বেয়ার একটা আনছি, এটা ভালোভাবে দেখেন। এনি অফেন্স যে কোনো অপরাধ আদার দেন ওয়ান পানিশেবল উইথ ডেথ যা মৃত্যুদণ্ড ছাড়া আর ট্রান্সপোর্টেশন ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া কমিটেড বাই এনি পারসন যদি কোনো ব্যক্তি সংগঠন করে হু এট দ্য ডেট অফ হু এট দ্য ডেট হোয়েন হি অ্যাপিয়ার্স মানে যখন সে উপস্থিত হয় অর ইজ ব্রট হাজির করা হয় বিফোর দ্য কোর্ট ইজ আন্ডার দ্য এজ অফ 15 ইয়ার্স যখন তার বয়স হয় কত? 15 বছরের কম। তো এখানে বলে নাই যে যখন সে সংগঠন করতে তখন তার বয়স হতে হবে। এ জায়গা বলছে যে যদি কেউ এই ধরনের অপরাধ করে এবং যখন তাকে কোর্টে হাজির করে তখন যদি তার বয়স হয় কত? 15 বছরের কম। মে বি ট্রাইড বাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে বিচার করা যাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা or the chief metropolitan magistrate or by any magistrate especially empowered by the government to exercise the powers conferred by or under any law providing for the custody, trial or punishment of youthful offenders। এই আর কি। হ্যাঁ, কানন সাহেব কি প্রশ্ন করবেন বলেন। স্যার, এই হ্যাঁ যদি মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত মানে এই দুইটা যদি অপরাধ করে এই দুইটার অপরাধে, তাহলে স্যার স্বাভাবিকভাবে ওর যে বিচার হওয়ার কথা একজন স্বাভাবিক মানুষের সেভাবে হবে স্যার? জি, তৎকালীন সময় সেইভাবে হতো। তৎকালীন সময় 29B প্রযোজ্য হতো না, কিন্তু এখন যে কোনো ব্যক্তি সে যদি 18 বছরের কম হয় এখন তো শিশু আইন প্রযোজ্য হবে। আর আপনি যে প্রশ্ন করলেন ফৌজদারি কার্যবিধি অনুসারে
সে যদি এমন কোনো অপরাধ করে যেটা শাস্তি মৃত্যুদণ্ড, তার ক্ষেত্রে তো 29B প্রযোজ্য না। কথা শেষ। বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসারে ড্যাশ বছরের কম বয়সী ব্যক্তিকে কিশোর বলা হয়েছে। কত? 15 বছর। 3 নং প্রশ্নটা দেখেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 29 খ ধারা অনুসারে 15 বছরের নিচের কোন শিশু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করলে সে অপরাধের বিচার করতে পারে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট পারে, উপরের কি বলেন? সবগুলো। তো আমরা এখানে 28 ধারা পড়েছি, 29 ধারা পড়েছি, 29 খ পড়ছি। এই 3টা ধারা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী জায়গায় চলে আসি। 31 ধারায় চলে আসেন। 31 ধারা, হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। ওই পাশে চলে আসেন। হ্যাঁ, ওখানে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। তো দেখেন, আমি একটু আপনারা এখানে যারা আছেন উপস্থিত তাদের মধ্যে একজনকে একটু জিজ্ঞাসা করি, আমাদের ফৌজদারি আদালতের গঠন। মাহবুব সাহেব তো আসেন নাই, পারবেন নাকি ফৌজদারি আদালতের গঠন বলতে পারবেন? পৃথিকা বিশ্বাস বলেন ফৌজদারি আদালতের গঠন। ফৌজদারি আদালত কি মোটা না চিকন ফর্সা নাকি, বলেন গঠন বলেন। সোজা কিন্তু, এটা যদি না পারেন কিন্তু আমি লজ্জা পাবো। বলেন, দ্রুত বলেন। 6 ধারায় কি বলছে মনে করাই দিলাম, বলেন দ্রুত বলেন। 6 ধারা। আপনার কোনো ধারা বলা লাগবে না, আপনি শুধু বলেন যে ফৌজদারি আদালত কয় প্রকার, কি কি, তাই। এই আখিনুর, আপনি পারবেন? এই আপনি কোর্টে প্র্যাকটিস করেন না? রুবেল, ওনার তো নার্ভাস, ওনার আত্মবিশ্বাস। এই বাঁধন বলেন, বাঁধন স্যার ফৌজদারি আমি আদালত। চেষ্টা করবো। না, একটু পরে করেন, মোজাম্মেল সাহেব বলেন। জি। দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতে কয় প্রকারের বিচারক থাকে বলেন, কি কি? জি। আর ম্যাজিস্ট্রেট কয় প্রকার? ম্যাজিস্ট্রেট হলো 2 প্রকার, বিচারিক আর কি, নির্বাহী। আর বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার, কি কি? হুম, ওনার বলতে দেন, কেউ বলেন না, যারা জিজ্ঞেস করি সে বলেন। বলেন তো যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদা কোনো শ্রেণী কিনা? আলাদা শ্রেণী না। উনি কার সাথে? আচ্ছা, তো এই যে যা আমরা পড়লাম যে ফৌজদারি 6 ধারায় বলছে, 6 ধারায় আমি আপনাদের লেখাইছিলাম, মনে আছে কিনা, যে সুপ্রিম কোর্ট ব্যতীত, সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত আছে, একটা হলো দায়রা আদালত আর একটা কি, ম্যাজিস্ট্রেট আদালত। এখন তাহলে তার মানে সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ? 2টা, একটা হলো আপিল বিভাগ আর একটা কি, হাইকোর্ট বিভাগ। এখন আমরা দেখব আমাদের ফৌজদারি কার্যবিধির 31 ধারাটা দেখেন, হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। যদি পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা বলেছে কত ধারায়, কত ধারায়? 31 ধারায়। প্রথমে দেখেন ফৌজদারি কার্যবিধির 31 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা আলোচনা করা হয়েছে। 1 নাম্বার দেখেন, হাইকোর্ট বিভাগ, এই জায়গায় নিচে লেখেন 31 ব্র্যাকেটে 1, 31-এর 1, 31-এর উপধারা কত? আলামিন সাহেব ওনার একটু সাহায্য করেন তো, ঠিকঠাক মতো লিখতেছে কিনা। লেখছেন? ওই পাশে আসেন, ওই পাশে, ওই পাশে, ওই পাশের টেবিল, ওই টেবিল না, হ্যাঁ ওটা, ওটা না, ওটা না, ওটা, হ্যাঁ জি। দেখেন, দেখছেন, পাইছেন? তাহলে 31-এর 1 ধারায় বলতেছে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, অর্থাৎ আইনে যদি যা 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 শাস্তির কথা বলা আছে হাইকোর্ট বিভাগ সকল শাস্তি দিতে পারে। কথাতে বলছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে
যে হাইকোর্ট বিভাগ কি সাজা দিতে পারে? আইনে অনুমোদিত যে কোনো সাজা। কততে বলছে? 31-1। ধন্যবাদ। 2 নম্বর দেখেন, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ, এটার পাশে লেখেন 31-2। কি লিখবেন? 31-2। আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। ইনারাও আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে, বাট ডান সাইডে দেখেন, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করতে হয়। আমরা সামনে গিয়ে পড়বো যে যখন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে এই মৃত্যুদণ্ডটা কার্যকর করতে হয়, মানে এই মৃত্যুদণ্ডটা অনুমোদন করতে হয় হাইকোর্ট বিভাগ কর্তৃক। 374 ধারায় ডেথ প্রেফারেন্সের নথিপত্র হাইকোর্টে পাঠায়। হাইকোর্ট বিভাগ ডেথ প্রেফারেন্সের অনুসন্ধান করে 375 ধারায়, আর মৃত্যুদণ্ড বহাল রাখবে নাকি বাতিল রাখবে এই সিদ্ধান্তটা দেয় 373 ধারা। এখন না জানলে চলবে, আপাতত এতটুকু জানেন যে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইন অনুমোদিত যে কোনো শাস্তিই দিতে পারে, তবে কোন শাস্তি দিলে অনুমোদন লাগবে হাইকোর্টে? কোন শাস্তি? মৃত্যুদণ্ড। যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয় অনুমোদন লাগবে? লাগবে না। যদি 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয় লাগবে না। জি। তারপরে দেখেন 3 নাম্বার, যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজের নিচে লেখেন 31-3। 31-3। সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দিতে পারে যুগ্ম দায়রা জজ, তাহলে সর্বোচ্চ দিতে পারে কত? 10 বছর। তার মানে যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারেন। তাহলে এখানে আমরা 31 ধারায় কি কি পেলাম? যে হাইকোর্ট বিভাগ পারে যে কোনো শাস্তি দিতে, দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ যে কোনো শাস্তি দিতে পারে 31-2, কিন্তু মৃত্যুদণ্ড দিলে অনুমোদন লাগবে কার? হাইকোর্টের। 31-3 বললো যে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত সাজা দিতে পারে? 10 বছর। তার মানে তারা 10 বছরের বেশি পারবে না। বিগত বছরের প্রশ্ন দেখেন, সাধারণভাবে একজন যুগ্ম দায়রা জজ অনধিক 1.5 বছরের কারাদণ্ড দিতে পারে। অনধিক কত? 10 বছর। অনধিক মানে হলো 9 অধিক, মানে সর্বোচ্চ। সর্বোচ্চ কত? 10 বছর। দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রযোজ্য হয়। অনুমোদন কার দরকার হয়? কার বলেন তো? হাইকোর্ট বিভাগ। এবং ব্যাখ্যাটা দেখেন যে হাইকোর্ট বিভাগ 376 ধারায় মৃত্যুদণ্ড অনুমোদন দিতে। বুঝছেন? এখন আমরা চলে আসি 32 ধারা। ওই পাশে 32 ধারা। আচ্ছা, আপনারা যারা অনলাইনে আছেন, আমার সামনে আছেন, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমাদের এখন থেকে শনিবারের ক্লাসটা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 10টায় শনিবারের ক্লাসটা অনুষ্ঠিত হবে, এবং ক্লাস শেষে আপনাদের বার কাউন্সিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বা এখন নতুন যারা আছেন তারা আবার পরীক্ষার ভয় শুনে মানে আশাবাদ দিয়েন না, যেন এই পরীক্ষাটা হলো আগের ব্যাচের পরীক্ষা। আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিয়েন, কিন্তু পুরাতনদের মেইনলি পরীক্ষা। তো এই আর কি। তাহলে শনিবার এখন থেকে কয়টার সময় বলেন? সকাল 10টায়, প্রত্যেক শনিবার। জি সকালে স্যার। জি। না, সলিমুল্লাহ আইন পাশ করে পরে সলিমুল্লাহর জীবনে খুঁজে পাবো না। দেখেন তো আমরা 32 ধারাটা চলে আসি। মাহবুব সাহেব স্যার, কো? হ্যাঁ বলেন। স্যার লিখিত কয়টাই হবে? সেটা লিখিতর সময় বলে দেবো মানে। জি স্যার। আপাতত এই জায়গায় ধৈর্য ধরেন, আপনার ধৈর্য বড্ড কম। দেখেন আর আমি ধারা, কথা কই না, চুপ থাকি কিন্তু স্যার। আচ্ছা দেখেন, ধারা 32, বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা, ব্র্যাকেটে লেখেন সাধারণ ক্ষমতা। ব্র্যাকেটে লেখেন সাধারণ ক্ষমতা। মাহবুব সাহেব ওই পাশে সাধারণ ক্ষমতা লেখেন। 32-এর পাশে ওই যে বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা, পাশে লেখেন সাধারণ ক্ষমতা। লিখছেন? দেখেন, আমরা তো জানি যে ফৌজদারি আদালত হলো 2 প্রকার, দায়রা আদালত আর কে? ম্যাজিস্ট্রেট। তো দায়রা আদালতের কে কি শাস্তি দিতে পারে, ইভেন হাইকোর্ট কে কি পারে তা তো জানলাম।
এখন ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানা দরকার যে ম্যাজিস্ট্রেটরা কে কি শাস্তি দিতে পারে। প্রথমে দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। আমরা জানি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও যা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও তাই। যে দণ্ড দিতে পারে, দেখেন, নিঃসঙ্গ বা নির্জন অবরোধ, মানে এটা হলো নিঃসঙ্গ বা নির্জন অবরোধ মানে হলো সলিটারি কনফাইনমেন্ট। যখন আপনারে কারাদণ্ড দেয় তখন নির্দেশ দেয় যে 6 মাস কারাদণ্ডের ভিতরে 1 মাস সে একা থাকবে। কি থাকবে? একা থাকবে, জনসাহায্য ব্যতীত। এটাকে বলে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস। এই নির্জন কারাবাস সম্পর্কে আমরা যখন দণ্ডবিধি 1860 পড়বো তখন বিস্তারিত জানবো 73 আর 74 দ্বারাই। আপাতত এটা মনে রাখেন যে নির্জন কারাবাস মানে হলো কোন কোন ব্যক্তিকে জেলখানায় কিভাবে রাখা, একা একা রাখা, কোন মানুষের সাহচর্য সে পাবে না। ইংরেজি সিনেমাগুলোতে দেখবেন যে কোনো ব্যক্তিরে ওই শুধু একা একা রাখছে তাই না, অন্ধকার ঘরে আটকায় রাখছে 10-12 দিন। তো যখন তার দরজা খুলছে হঠাৎ করে আলোর দিকে আর তাকাতে পারে না। তো যাই হোক, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিঃসঙ্গ বা নির্জন অপরাধ সহ সর্বোচ্চ গোল দিবেন 5 বছরের কারাদণ্ড। কত বছর? 5 বছরের। এবং জরিমানা যদি দেখেন, সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা বা কি বলেন অর্থদণ্ড। একটু শুনেন, জরিমানা ইংরেজি ফাইন, অর্থদণ্ডের ইংরেজিও ফাইন। জরিমানাটা সর্বদা পায় হচ্ছে রাষ্ট্র। কে পায়? রাষ্ট্র। আর কম্পেনসেশন বা ক্ষতিপূরণ বা কস্ট বা খরচ এটা পায় হলো পক্ষ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পক্ষ। তো এই জায়গায় যদি আদালত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা করে, এই 10,000 টাকা কে পাবে? রাষ্ট্র পাবে। কে পাবে? রাষ্ট্র। আর জরিমানাটা না করে যদি 10,000 টাকা ক্ষতিপূরণ করতো তাহলে কে পেত? বুঝছেন? তো এখানে তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ভাই কারাদণ্ড দিতে পারে কত? 5 বছর। আর জরিমানা কত? 10,000 টাকা। এখানে অবলিক দিয়ে লেখেন বেত্রাঘাত, হুইপিং। স্ক্রিনে আছে লেখা বেত্রাঘাত। মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাতও প্রদান করতে পারে। বুঝতে পারছেন? এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত প্রদান করতে পারে, এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? অনলাইনে কারো সন্দেহ আছে? স্যার এখন তো পারে না, এই আইনে তো, আছে। আচ্ছা শুনেন, সন্দেহের সন্দেহ হলো যে আমাদের দণ্ডবিধির যে 53 ধারা, সেখানে অনুমোদিত সাজা আছে 5 প্রকার। 5 প্রকার হচ্ছে সবার উপরে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 3 নম্বরে কারাদণ্ড, 4 নম্বরে সম্পত্তি বাজেয়াপ্ত, 5 নম্বরে কি? অর্থদণ্ড। 5 নম্বরে অর্থদণ্ড। অর্থাৎ দণ্ডবিধি যে 5 প্রকার অনুমোদিত সাজা আছে এর মধ্যে কি নাই? বেত্রাঘাত বেচারা নাই। এখন আপনি বলতে পারেন যে স্যার তাইলে আপনি বেত্রাঘাত কই পাইলেন? আমি কোথাও পাই নাই। ফৌজদারি কার্যবিধির 32 ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত প্রদান করতে পারে। তার এই ধারা মানে তার ক্ষমতা আছে। কিন্তু এখন দণ্ডবিধিতে যদিও নাই, কিন্তু তার যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা কি করে নাই? বাতিল করে নাই। ধরেন আপনার ছোটবেলার একটা টি শার্ট আছে, এখন এই টি শার্টটা আপনি কাউকে দেনও নেই বা নষ্ট হয়ে যায় না, আপনি যত্ন করে রেখে দিচ্ছেন। এখন আপনি বার কাউন্সিল পরীক্ষার্থী, টি শার্টটার মালিক আপনি, কিন্তু ওটা কি এখন আপনি পড়তে পারবেন? ওটা আপনি পড়তে পারবেন না। বাট টি শার্টটার যদি মালিক কে? আপনি। তো বেত্রাঘাতটা এরকম যে বেত্রাঘাত যদিও দণ্ডবিধিতে অনুমোদিত সাজা না, কিন্তু আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে বেত্রাঘাত প্রদানের ক্ষমতা আছে এটা এখনো বাতিল করে নাই। তো এ কারণে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অধিকাংশ মানুষ অবাক হবে এবং বলে যে বেত্রাঘাত কে প্রদান করতে পারে। অপশনে থাকলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপরের কেউ নয়। উত্তর হবে কি বলেন তো? প্রথম শ্রেণীর প্রথম ম্যাজিস্ট্রেট। শ্রেণী। ফৌজদারি কার্যবিধির 32 ধারায় এখনো বেত্রাঘাতটা আছে, এটা এখনো বাতিল করে নাই। যেরকম আপনাদের মনে আছে কিনা যে আমরা সাক্ষ্য আইনে পড়েছিলাম 166 ধারায় জুরি জুরি প্রথা আমাদের দেশে এখন আর কাজ বলবৎ নাই, বাট ধারাটা এখনো কি করে নাই? বাতিল করে নাই। বিষয়টা হচ্ছে এরকম। জি। বা একটু আগেও ওই যে পড়ে আসলাম যে 29B
29B ধারা কিশোর অপরাধের বিচার, এটা এখন আর অনুসরণ করা হয় না, কিন্তু আমাদের কি হবে জানতে হবে। 167-তে জুরি। মাসুদ দেখেন ভালো হয়ে যান। দেখেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, দেখেন নিঃসঙ্গ বা নির্জন অপরাধ সহ সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড আর সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা। এখানে 5,000-এর পরে আবার 1,000 লিখছে, ওই 1,000 কাটেন, পাইছেন? মানে 5,000 হাজার হয়ে যায়। ঘুমাক ঘুমাক। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই শুনেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে কত? 3 বছর। আর জরিমানা কত? 5,000। উনি কি বেত্রাঘাত দিতে পারে? পারে না। ধন্যবাদ, শেষ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখেন সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড? উনি কি নির্জন কারাবাস পারে? পারে না। আর 2,000 টাকা পর্যন্ত কি জরিমানা। তাহলে 5, 10, 3, 5 আর একটা কি 2, 2। তাহলে একটু একটু মনোযোগ দেন ভাই। যদি বলে মাসুদ, এই আপনারা কথা বলবেন না, যদি কিছু জানার থাকে আমারে জিজ্ঞাসা করবেন। মাসুদের কাছে পড়তে আসেন নাই, আসছেন কার কাছে? শোনেন তো এখন মনে রাখবেন, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে পারে, আর উনি সর্বোচ্চ দিতে পারে 5 বছরের কারাদণ্ড, জরিমানা কত? 10,000, বেত্রাঘাতও পারে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত দিতে পারে না, নির্জন কারাবাস সহ কারাবাস দিতে পারে কত? 3 বছর, আর জরিমানা করতে পারে কত? 5,000। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস পারেন না, তবে উনি যেটা পারেন 2 বছরের কারাদণ্ড দিতে পারে, আর জরিমানা কত? আর উনি তাহলে বেত্রাঘাত দিতে পারেন না। তাহলে বেত্রাঘাত দিতে পারে শুধুমাত্র কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর নির্জন কারাবাস দিতে পারে না কে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, জুনায়রা চৌধুরী বলেন। স্যার জরিমানাগুলো কে পায়? রাষ্ট্র পায়। জরিমানা পাবে রাষ্ট্র, আর ক্ষতিপূরণ পাবে পক্ষ। আচ্ছা, একজন প্রশ্ন করতেন যে নির্জন কারাবাস 3 মাসের বেশি হবে না। জি, নির্জন কারাবাস সর্বোচ্চ 3 মাস, এটা আমরা দণ্ডবিধিতে গিয়ে ভালোভাবে পড়বো ইনশাআল্লাহ। বিগত বছরের প্রশ্ন দেখেন, একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকার অর্থদণ্ড দিতে পারে? কত টাকা? 5,000 টাকা। 16 BGS পরীক্ষা একটা প্রশ্ন আসছে, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 32 ধারা অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের সাজা দিতে পারে? কত বছর? 5 বছর। 3 নাম্বারটা দেখেন, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক কত? 5 বছর। তো একই ধরনের প্রশ্ন বারবার, এগুলা পেরে যাবেন ইনশাল্লাহ। আমরা 1 নং প্রশ্নটা দেখি সেলফ প্র্যাকটিসের, যে ম্যাজিস্ট্রেট যে সকল দণ্ড দিতে পারে, সেন্টেন্সেস হুইচ ম্যাজিস্ট্রেট মে পাস, কত ধারায় আছে? 32 ধারায়। যদি আপনাকে বলে যে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা, কত ধারায়? 32 ধারায়। কারণ সাধারণ ক্ষমতা কেন লিখলাম, কারণ একটু পরে আমরা নামাজের বিরতির শেষে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতাও পড়বো। আমরা দেখবো গিয়ে যে ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ সাজা দিতে পারতেছে কত? 5 বছর, কিন্তু বিশেষ ক্ষমতায় উনি দিতে পারে 7 বছর। সেটা বিরতির পরে করব। আর আপাতত যদি এতটুকু আপনারা লক্ষ্য করেন যে 31 ধারায় আমরা হাইকোর্ট কি দিতে পারে জানলাম, দায়রা আদালত কি দিতে পারে জানলাম, 32-এ ম্যাজিস্ট্রেট জানলাম, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনরা কি দিতে পারে সেটা কি 32-এ আছে? ইনরা কি সাজা দিতে পারে সেটা কিন্তু 32-এ নেই। তো সেটা আমরা এই আমাদের মাগরিবের নামাজের বিরতি, মাগরিবের নামাজ শেষে আমরা 29-এর গ এবং 33-এর ক নিয়ে বিস্তর আলোচনা করব, এবং তারপরে আমাদের আজকের যে দ্বিতীয় ক্লাস টেস্ট আছে সেটা অনুষ্ঠিত হবে। তো আপাতত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন, আর না হলে আমরা বিরতিতে যাব।
ভালো আছেন? কি অস্বস্তি লাগতেছে করে দেখেন। আমরা বিরতির আগে, নামাজের বিরতির আগে ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা পড়েছি। তো সাধারণ ক্ষমতার মধ্যে যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে ওখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে, বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার কথা ওখানে বলা হয়নি। তো আমরা এখন দেখব যে ম্যাজিস্ট্রেটদের বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা। তার আগে এখানে বললেন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বিচার ও দণ্ড আরোপের ক্ষমতা ধারা 29-এর গ এবং 33-এর ক। তো ফৌজদারি কার্যবিধির 29-এর গ ধারায় সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে কিছু ম্যাজিস্ট্রেটদের বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিছে। মানে ওনারা কি কি বিচার করতে পারবে এটা বলছে 29-এর গতে। আর বিচার করে ওনারা কি সাজা দিতে পারবে সেটা বলেছে 33-এর কতে। তো একটু লক্ষ্য করি দেখেন, বল দিবেন 29 গ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে সরকার কতিপয় অপরাধের বিচার করার জন্য কতিপয় বিচারিক ম্যাজিস্ট্রেটগণকে বিশেষ ক্ষমতা দিতে পারে। আন্ডারলাইন করবেন, বিচার করার জন্য। অর্থাৎ এখানে দণ্ড দেওয়ার জন্য না। 29-এর গ হলো ক্ষমতা দিছে কিসের ক্ষেত্রে? বিচার করার জন্য। যদি পরীক্ষায় আসে যে ম্যাজিস্ট্রেটদের বিচারের জন্য বিশেষ ক্ষমতা দিছে কত ধারায়? 29 গ। 29 গ ধারায় এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কোন কোন ধরনের অপরাধের বিচার করতে পারে সেটা 29 ক ধারায় আলোচনা করা হয়েছে। এবং বিচার করে এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কত বছর পর্যন্ত কারাবাস দিতে পারে, কত বছর কারাবাস দিতে, অর্থাৎ উনরা 29 গতে বিচার শেষে কি সাজা দিতে পারে সেটা বলতে 33 ক ধারায়। তাহলে আমরা এভাবে বলতে পারি যে বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 29 গ ধারা, আর দণ্ডের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা 33 ক। প্রথমে আমরা দেখব 29 গ ধারায় সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, আন্ডারলাইন করবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে গোল দিবেন যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড তা ছাড়া সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। আবার একটু পড়ি দেখেন, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বা কে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরকার ক্ষমতা দিতে পারে বিচারের ক্ষেত্রে কোন অপরাধ, যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড সেটা ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। আমরা যখন দণ্ডবিধি পড়ব, আমরা দণ্ডবিধি 1860-এ দেখব যে ওখানে 10টা ধারা আছে। ওই 10টা ধারার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর বাকি সকল ধারার শাস্তি মৃত্যুদণ্ডের চেয়ে কম। তাইলে মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করার ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আছে। কে দিতে পারে? সরকার। কার সাথে পরামর্শ করে? কি শাস্তি দিবে সেটা বলে নাই, এখানে বলছে কি কি বিচার করবে। তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন, চিফ মেট্রোপলিটন সমান সমান জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল আছে, কিন্তু অতিরিক্ত চিফ জুডিশিয়াল সমান সমান মেট্রোপলিটন এলাকায় কে? অতিরিক্ত। কিন্তু এখানে দেখেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি আছে? এই কারণে পরীক্ষায় প্রশ্ন আসে যে 29-এর গ ধারায় নিম্নের কোন ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়নি? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে একটু দেখেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরকার কোন ধরনের অপরাধে বিচার করার ক্ষমতা দিতে পারে? যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড সেটা ছাড়া অন্যান্য সবকিছু। ওকে, 29-এর গ এর 2 নাম্বার পয়েন্টটা দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাবাস সেই সকল অপরাধ ব্যতীত অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। তো প্রথমে 29-এর গয়ের যে প্রথম অংশ সেখানে ক্ষমতা দিছিল কয়জন রে? 3 জন রে। 29-এর গয়ের যে দ্বিতীয় অংশ এখানে ক্ষমতা দিছে 2 জন রে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর
ম্যাজিস্ট্রেট বলছে যে আপনারা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারবেন। তোমরা কি সাজা দিতে পারবে সেটা 29-এর গতে বলে নাই, 29-এর গতে বলছে কি বিচার করতে পারবে। তাহলে একটু লক্ষ্য করেন যে 29-এর গতে তাহলে বিচারের ক্ষেত্রে ভাই ক্ষমতা দিছে কয়জন রে মোট? 3 জন রে উপরে, আর তারপরে কয়জন রে? 2 জন। জি। পরে দেখেন, এখন প্রশ্ন হলো 29 গ ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কি ধরনের শাস্তি দিতে পারবে? মানে ওনারা বিচার তো অনেক কিছুই করতে পারলো, কিন্তু সাজা কি দিতে পারবে সেটা 29-এর গতেও বলে নাই, 31-এও বলে নাই, 32-এও বলে নাই। 29 গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটগণ কি ধরনের দণ্ড দিতে পারে সেটা গোল দিবেন 33 ক ধারা অনুযায়ী নির্ধারণ করতে হবে। তো 29-এর গতে যাদের বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে তারা কি সাজা দিতে পারবে এটা বলেছে কত ধারায়? 33-এর ক। দেখেন 33 ক ধারায় বলা হয়েছে 29 গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড ছাড়া আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। মানে এই ওনারা 33 কতে সর্বোচ্চ সাজা দিতে পারে হলো 7 বছর। তোমরা বিচার অনেক কিছুই করতে পারে, কিন্তু সাজা দিতে পারবে সর্বোচ্চ কত? 7 বছর। এটা বলছে কততে? 33 ক। দেখেন, সুতরাং 29 গ এবং 33 ক ধারা একসাথে পড়লে বলা যায় উপরে উল্লেখিত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দিতে পারে। সর্বোচ্চ কয় বছর? 7 বছর। হ্যাঁ, অনধিকার সর্বোচ্চ একই। তো এখানে এই টেবিলটা একটু দেখেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনারা মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারে 29-এর গতে, কিন্তু সাজা দিতে পারে কত? 7 বছর। কততে? 33 ক। আবার দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ইনি বিচার করতে পারে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডযোগ্য অপরাধ? 10 বছর। বাট সাজা দিতে পারে কত? 7 বছর। তো বুঝেন, টেবিল হচ্ছে যে 29 গ আর 33 ক কি বুঝছেন? তাহলে টেবিল তো না বোঝার কিছু নাই। টেবিলে বলছে যে 29 গতে চিফ স্যার কি বিচার করতে পারে সেটা বলছে 29 গতে উনি মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারে। উদাহরণস্বরূপ ধরেন আমি বলি যে একটা ডাকাতির মামলা, ডাকাতির 395 ধারায় ডাকাতির সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড। বলেন তো এটা চিফ স্যার বিচার করতে পারবে কিনা? যেহেতু মৃত্যুদণ্ড না, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে, পারবে কিনা? 29-এর গতে। বাট উনি সাজা দিতে পারবে সর্বোচ্চ কত? 33-এর কতে কত? 7 বছর। উনি 7 বছরের বেশি দিতে পারবেন না। বুঝছেন? আবার একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 29-এর গতে ওনাকে বলছে যে আপনি 10 বছরের নিচে যে কোনো অপরাধের বিচার করতে পারবেন। ধরেন আমি যদি বলি যে ওই আমাদের যে ঘরে চুরি সাজা হচ্ছে 7 বছর, ঘরে চুরি কত? সাজা 7 বছর। বা উদাহরণস্বরূপ এইভাবে বলা যায় যে দস্যুতার সাজা 10 বছর, দস্যুতার সাজা 10 বছর। তাহলে উনি তো 10 বছর পর্যন্ত তো ওনার বিচারের ক্ষমতা আছে, বাট উনি সাজা দিতে পারবে কত? 7 বছর। বুঝছেন? তো এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা আছে কত ধারায়? 32 ধারায়। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতা আছে কত ধারায়? 33 ক। যদি বলে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারে? 5 বছর। আর বিশেষ ক্ষমতা বলে 7 বছর। বিশেষ ক্ষমতা কত দাঁড়ায়? 33। বুঝলেন? এখন কি বুঝছেন কিনা বাদন সাহেব? এখন আমি একটা কথা বলে দিই। তো এখানে বলতেছে এটা হলো আপিলের বিষয়, এই জিনিসটা আমরা আপিলে বিস্তারিত পড়বো, এখন না পড়লেও চলে। তারপরে আমি একটু বলি, সেটা হলো যে আপিলের ক্ষেত্রে যখন
যুগ্ম দায়রা জজ, যুগ্ম দায়রা জজ যদি আমরা জানি 31-3 যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 10 বছর। কিন্তু বলতেছে ফৌজদারি কার্যবিধি 408 ধারায়, 408 ধারায় বলতেছে যে যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয় আপিল করতে হবে দায়রা জজের কাছে, আর 5 বছরের বেশি দিলে আপিল কার কাছে? হাইকোর্টে। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কারাদণ্ডই দেখ না কেন দায়রা জজ, তাতে উনি যদি 7 বছরও দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত দিতে পারে? 7 বছর। 7 বছর দিলেও আপিল কার কাছে? দায়রা জজের কাছে। এই হলো কথা। তো এটা আপনারা এমনি পড়ে নিন, আমি বিস্তারিত করতেছি না। তাহলে আমার মনে রাখতে হবে যুগ্ম দায়রা জজ 5 বছর দিলে কোথায়? দায়রা জজ। 5 বছরের বেশি দিলে। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 দেখ 7 দেখ কোথায়? দায়রা জজ। বুঝেছেন? এখন একটা কথা হলো, আহ বিষয়টা অনেকটা এরকম যে একটু আগে বললাম যে ডাকাতির মামলার বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতেই পারে, কারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারে। কিন্তু উনি বিচার করে সাজা দিতে পারবে কত? 7 বছর, সর্বোচ্চ 7 বছর। এখন আপনাদের প্রশ্নটা আমি করে দিই, সেটা হলো যে যদি কেউ জিজ্ঞাসা করেন যে স্যার উনি তো বিচার করলেন, কিন্তু ওনার যদি মনে হয় যে 7 বছরের বেশি এই ডাকাতের শাস্তি হওয়া উচিত, এই ডাকাত দলের সাজা হওয়া উচিত কত? 7 বছরের বেশি। 7 বছরের বেশি 10 বছর হতে পারে, বা সর্বোচ্চ যাবজ্জীবনও হতে পারে। তাহলে এটা তো উনি তো সাজা দিতে পারবে? পারবে না। ওনার লিমিট কত? 7 বছর। তখন ওনার যদি মনে হয় যে 7 বছরের বেশি সাজা দেওয়া দরকার, তখন উনি ওই মামলায় আর রায় দিবেন না, রায় দিবেন না। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই মামলাটা বদলি করে দিবে দায়রা জজের কাছে 347 ধারায়। কত ধারায়? এই যে স্ক্রিনে লেখা আছে, বা যারা লিখেন নাই লিখতে পারেন, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তীর চিহ্ন দিয়ে লেখেন দায়রা জজ, 347 ধারা। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তীর চিহ্ন দিয়ে লেখেন দায়রা জজ, 347 ধারা। মানে এটা তীর চিহ্ন দিয়ে কেন লিখলাম? যে ওনরা যদি 7 বছরের কারাদণ্ডের চেয়ে বেশি দণ্ড দিতে চায়, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছরের চেয়ে বেশি কারাদণ্ড যদি দিতে চায়, তাহলে ওনরা তো দিতে পারবে না। এই মামলাটা বদলি করে দিবে কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 347 ধারায়। বুঝেছেন? বুঝেন নাই কেউ? আমার জিজ্ঞেস করেন। মাহবুব সাহেব বুঝছেন? কি বুঝছেন বলেন দেখ, কোথায় সংক্ষিপ্ত? মানে উনি বিচারের ক্ষেত্রে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো অনেক বড় বড় অপরাধের বিচার করতে পারে, কিন্তু উনি সাজা দিতে পারবে কত? এখন উনার যদি মনে হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আসামিকে 7 বছরের বেশি সাজা দেওয়া দরকার, কিন্তু উনার তো দেওয়ার ক্ষমতা নাই, তখন ওই ওই মামলায় রায় দিবেন না। উনি নথিপত্র পাঠাই দিবে কার কাছে? কত ধারায়? নথিপত্র দায়রা জজের কাছে পাঠাই দেবে 347 ধারায়। আসতেছি সেটা। জি, আচ্ছা, ধন্যবাদ। এখন শুনেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে কয় বছর? 3 বছর। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারে কত? আপনারা যদি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলাম দেখেন, দেখবেন যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনেক বড় অপরাধের বিচার করতে পারে, কিন্তু ওনার সাজা দেওয়ার ক্ষমতা লিমিটেড। উনি ধরেন, উদাহরণস্বরূপ আমি যদি বলি যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন চুরির বিচার করলো, ঘরে চুরি, সাজা কত? 7 বছর। বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই ঘরে চুরি বিচার করলো, সাজা কত? 7 বছর। বাট উনি যদি সাজা দিতে চাই, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 3 বছরের বেশি দিতে পারবে না, আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কত? 2 বছরের বেশি দিতে পারবে না। এখন ওনারা যদি মনে করে যে না, এই অপরাধের বেশি সাজা হওয়া দরকার, তখন উনি দ্বিতীয় তৃতীয় বদলি করে দিবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 349 ধারা। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বদলি করে দিবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারা? 349 ধারা। দ্বিতীয় তৃতীয় লেখা তীর চিহ্ন দিয়ে লেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ব্র্যাকেটে লেখেন 349 ধারা। কারাদণ্ড কারাবাস একই, কোনো পার্থক্য নাই।
আমার মোবাইলের রিচার্জ হয়েছে এখানে অফ করতে হবে অফ করে আমি আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বদলি করে দেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 349 ধারায়, আর প্রথম শ্রেণী বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন্ডা বদলি করে দিবে দায়রা জজের কাছে 347 ধারায়। বিগত বছরের প্রশ্ন দেখেন। সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে? কত বছর? 7 বছর। আর যদি বলে যে সরকার মানে যদি বলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার সাধারণ ক্ষমতা বলে, কত বছর? 5 বছর। 5 বছর। অনেক কঠিন প্রশ্ন আসছে 23 সালে। এই প্রশ্ন জীবনে আমরা ক্লাস টেস্টেও দেইনি। দেখেন, তারপরেও আমার শিক্ষার্থীরা কেন কয়েকজন অকৃতকার্য হইতে ভাই ভালো জানেন। দেখেন 2 নম্বর প্রশ্ন দেখেন। ফৌজদারি কার্যবিধির 29C ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক কত বছর? আমি একটু আপনাদের যারা অনলাইনে আছেন তাদের মধ্যে একজনকে একটু জিজ্ঞাসা করি। এই তানভীর আলম খান, আপনি বাঁচতে পারেন নাই। তানভীর আলম খান বলেন যে 29 গ ধারার সাথে 33 ক এর পার্থক্য কি? তানভীর আলম খান শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ। বলেন 29 গ ধারার সাথে 33 ক এর পার্থক্য কি? দুইটা এক ধারা কিনা? বিষয়বস্তু বলেন। এখানে আপনার 29 ধারা হচ্ছে 29 ধারাটা হচ্ছে আপনার মামলা মানে হাইকোর্টে পরামর্শ করে হচ্ছে আপনার না আমি বলতে পারছি না। বলতে পারতেছেন না? তাহলে তো বুঝেন নাই। এখানে বলেন 29 গ মোজাম্মেল ধারা বলেন। হচ্ছে জি স্যার। বলেন। স্যার আমি পারবো কি না বলতেছি যে 29-এর গ সাধারণ ক্ষমতা এলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর 33-এর ক হলো বিশেষ ম্যাজিস্ট্রেট, বা শাস্তি দিতে পারে ওই 7 বছর। আচ্ছা, আর কেউ বলতে চান অনলাইনে? স্যার আমি বলি স্যার। স্যার আমি বলেন। স্যার 29-এর গ স্যার হলো বিশেষ ম্যাজিস্ট্রেটের ওই মানে বিচার করার ক্ষমতা, আর 33-এর ক হলো স্যার ওই বিচারের যে শাস্তি দেবে ওই শাস্তির ক্ষমতা স্যার। হ্যাঁ, আজাদ সাহেব বলেন। আজাদ সাহেব। স্যার 29 ক হচ্ছে স্যার শর্ট মানে আমি একদম সহজ ভাষাতে বলতে চাই 29 কটা হচ্ছে স্যার বিচার করার ক্ষমতা, 33 কটা হচ্ছে স্যার সাজা প্রদানের ক্ষমতা। ধন্যবাদ। যারা অনলাইন যারা অফলাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আজাদ সাহেব বোধহয় আমাদের সাথে খাগড়াছড়ি থেকে আছেন নাকি? জি স্যার। আর কানন সাহেব আছেন নীলফামারী থেকে। আচ্ছা দেখেন, তো খানলো একাডেমির ছোটখাটো ব্রাঞ্চ হয়ে গেছে খাগড়াছড়িতে, 8-10 জন হয়ে গেছে। আজকেও একজন ভর্তি হয়েছে। দেখেন, তো আমাদের সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, আচ্ছা 2 নং প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 2। ফৌজদারি কার্যবিধির 29 গ ধারায় সরকার কার সাথে পরামর্শ করবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা দিতে পারে? কার সাথে? হাইকোর্ট বিভাগ। তো এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন আছে সবগুলাই গুরুত্বপূর্ণ, পড়বেন। আমরা এখানে সর্বশেষ প্রশ্নটা দেখেন, নতুন পুরাতন যে বই হোক না কেন, সর্বশেষ প্রশ্নটা দেখেন। 11 নং প্রশ্নটা দেখেন। বিবিআই 4টে স্টার দেন। আজ হোক কাল হোক আসবে ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধির 29 গ ধারা অনুসারে নিম্নলিখিত কে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট না? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কে বলেন তো? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি এক্ষেত্রে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত না। আপনারা এত পাগল আচ্ছা হয়েছেন স্যার, কেন? হ্যাঁ বলেন। স্যার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচার এবং দণ্ড দেওয়ার ক্ষমতা কোথায় আছে স্যার? মানে উনার সাধারণ ক্ষমতা বলে যদি উনাকে ধরেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যখন প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পালন করে সেইভাবে দিতে পারে, অথবা আপনি এটা দেখবেন ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম ওখানে বলা আছে হাবিব সাহেব উনি কি কি না অপরাধের আমি বিচার। যেটা হ্যাঁ বলেন। স্যার, মানে নর্মালি তো এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যা যা ক্ষমতা আছে তা ওনার থাকবে, জি এটাই তো বলছে আমাদের 18 ধারায় নাকি 18 বিতে। হ্যাঁ তাহলে ওই বিশেষ ইয়া ক্ষমতাপ্রাপ্ত হিসাবেই তো 29-এ গতে চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এখানে অন্তর্ভুক্ত করছে। তাদের তো রেগুলার পাওয়ার নাই, 32-এ তো তাদের পাওয়ার নাই। তাহলে এখানে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত না করলেও তো উনি অটোমেটিক অন্তর্ভুক্ত হচ্ছেন না স্যার? কোনটা? এই আপনারা কথা বলেন না ভাই, উনি একটা দারুণ প্রশ্ন করছে শুনেন কি বলছে বলেন, আর আবার একটু বলেন কি বললেন, শেষেরটা বুঝি নাই ভাই। শেষেরটা বলতেছি স্যার, আমাদের এই ফৌজদারি কার্যবিধির 32 ধারায় তো সাধারণভাবে ম্যাজিস্ট্রেটদের শাস্তি প্রদানের ক্ষমতার কথা বলছে। আর জি 29-এর গতে গিয়ে চিফ মেট্রোপলিটন এবং অতিরিক্ত চিফ জুডিশিয়ালের ক্ষমতার কথা বলছে। জি তো ওইখানে যেহেতু অতিরিক্ত চিফ মেট্রোপলিটনকে এক্সক্লুড করা হয়েছে, ওনাকে আনা হয় নাই, কিন্তু অতিরিক্ত চিফ মেট্রোপলিটনের ক্ষমতাই তো হইলো যে উনি চিফ মেট্রোপলিটনে যা যা থাকবে তাই থাকবে ওনার। জি জি তাহলে এখানে অন্তর্ভুক্ত না করলেও তো ওনার ক্ষমতাটা থাকার কথা, বিশেষ ক্ষমতা হ্যাঁ যেটা। ক্ষমতা থাকবে, বাট যদি চিফ স্যার ওনারে দেয়, চিফ স্যার যে অনেক সময় দায়িত্ব পালন করতে পারতেছে না, চিফ স্যারের দায়িত্ব উনি পালন করলেন সেই হিসেবে, বাট সরকার ওনারে আলাদাভাবে কিছু দেয় নাই 29-এর গতে। আচ্ছা, তাহলে আর এখানে যেহেতু, জি স্যার বলেন। বলতেছি এছাড়া আপনি দ্বিতীয় তফসিলের অষ্টম কলামটা একটু দেখেন যে ওখানে কি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো অপরাধের ক্ষেত্রে বিচারের ক্ষমতা দিছে কিনা। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ওইখানে মেনশন করা নাই স্যার, ওখানে শুধুমাত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেনশন করা থাকে। যদি মেনশন করা না থাকে তাহলে ওনার আলাদা কোনো ক্ষমতা নাই, চিফ স্যার ওনারে পার্সোনালি যেটা দিবে সেটাই উনি করবে। আচ্ছা, তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলে ওনার ক্ষমতা আছে, নাইলে ক্ষমতা নাই, কিন্তু অতিরিক্ত চিফের ক্ষেত্রে স্পেসিফিক আছে। জি আর এই এই 33-এ ক অনুযায়ী যেহেতু আইনে অনুমোদিত অন্য যে কোনো দণ্ড দিতে পারবে ওনারা 7 বছর পর্যন্ত হলো কারাদণ্ডের ক্ষেত্রে, অন্যান্য দণ্ড যেহেতু দিতে পারবে তাহলে তারা সলিটারি কনফাইনমেন্ট, তারপরে আপনার বেত্রাঘাত এবং অর্থদণ্ড আনলিমিটেড দিতে পারবে নাকি স্যার? হ্যাঁ পারবে, অর্থদণ্ড আনলিমিটেড। জি জি স্যার, ক্লিয়ার স্যার। জি তো ঠিক আছে, ধন্যবাদ। আহ আপনারা আজকে আমাদের এই পর্যন্তই থাক, যেহেতু আগামী দিনে একটা পরীক্ষা আছে। প্রথমত বলে রাখি যে আমাদের এই পরীক্ষার ভয়তে কেউ পড়তে আসা বাদ দিয়েন না, যদি কারো মন চাই পরীক্ষা দিয়েন না, কিন্তু ক্লাসটা করেন, ঠিক আছে? আর আমি একটা কথা বলি যে সেটা হলো যে এখানে পড়তে আসার আপনার অন্যতম উদ্দেশ্য হলো যে পরীক্ষাটাকে নেশার মতো বানিয়ে ফেলা। আমার যদি পরীক্ষা আপনি না নেয়, উল্টো আপনি আরো বলবেন যে স্যার পরীক্ষা নাই। তো এরকম যদি ফিল আসে তাহলে ধরবে, তাহলে মনে করবেন যে উকিল হওয়ার কাছাকাছি আপনি আসছেন। আর পরীক্ষাটা যদি ভালোবাসতে না পারেন তাহলে মনে করবেন যে এখনো কাছাকাছি আসেন নাই। তো এই আর কি, যারা যারা আছেন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমাদের এখন ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। স্যার কালকে 10টায় পরীক্ষা, কালকে কি কোনো ক্লাস হবে? কালকে 10টায় পরীক্ষা না, কালকে আগে ক্লাস তারপরে পরীক্ষা। ঠিক আছে স্যার।
আর আজকে একটু কম পড়াইলাম, কারণ আমাদের আগামীকালের সকালে আর বলে নেই, আগামীকাল সকাল 10টায় ক্লাস, শুধু ঠিক আছে, শনিবার সকাল 10টায়। 2 ঘন্টা কম হয়ে গেল স্যার। 2 ঘন্টা 2 ঘন্টাও কম হয়ে গেল স্যার ক্লাস আজকে। হ্যাঁ, তাহলে স্যার বেশি স্যার, তার মানে চলতে থাকবে 3 ঘন্টা 4 ঘন্টা হতে পারে স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার আগে নজির আছে, সকাল 10টায় শুরু করছি, রাত 10টায় শেষ হয়েছে। স্যার আপনি দিতে পারেন, আমরা তো নিতে পারি না, সমস্যা এই জায়গায় স্যার। তখন নিতে পারবেন, আল্লাহ ভরসা। স্যার আমি স্যার আমি খোরশেদ আলম বলছিলাম স্যার, শরীয়তপুর থেকে স্যার। জি স্যার। স্যার আমাদের স্যার এই যে এই পরীক্ষা সংক্রান্ত স্যার কবে নাগাদ স্যার, যদি আপনার ধারণা থাকে স্যার একটু ক্লিয়ার করতেন স্যার, আমাদের তাইলে আর একটু প্রস্তুতি বাড়তো স্যার। খোরশেদ আলম একটু জি থামেন, স্যার। আপনারা কথা বলেন না। উনি বলছে পরীক্ষা, আমি তো আর পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিল আমি না, তো আমি আপনারা এইভাবে বলতে পারি না। তবে সাম্প্রতিক সময়ে যে বিজ্ঞপ্তি আপনি দেখেছেন, সে অনুযায়ী জি পরীক্ষা তো স্যার। আমাদের সন্নিকটে, এপ্রিলের শেষে অথবা মেয়ের শুরুর দিকে এই সময় পরীক্ষা হবে ইনশাল্লাহ। স্যার আমাদের ফর্ম ফিল স্যার আপের জন্য আছে না? কতদিন সময় দিতে পারে স্যার? ওটা তো ভাই ওখানকার প্রশ্ন, 1.5-2 মাস পাবেন এভাবে আর কি, এরকম। পড়াশোনা শুরু করেন, আপনার তো নিষেধ নাই, আমি তো রেগুলার না না দিচ্ছি, আপনি প্রতিদিন পাই না। স্যার, স্যার আমরা তো স্যার ওই যে শুক্রবারের যে মুসল্লি তো স্যার, আমাদের পরীক্ষা সামনে